নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আজকে আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সৌম্যদীপ নাহা। পশ্চিমবঙ্গ এক অদ্ভুত সন্ধিক্ষণের সময়ে দাঁড়িয়ে আছে। বিজেপির নাম্বার 2 অমিত শাহ, যাকে রাজনীতির চাণক্য বলা হয়, তিনি পশ্চিমবঙ্গে ইতিমধ্যে পদার্পণ করেছেন এবং তার আগমন ঘিরে নানান জল্পনা কল্পনা চলছে। এ বিষয়ে আজকে কথা বলবো সৌম্যদীপ বাবুর সঙ্গে। দাদা বলুন, আজকে অমিত শাহ তিনি পদার্পণ করলেন এবং তার পদার্পণ ঘিরে নানান রাজনৈতিক জল্পনা। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে কিছুই হবে না, ওনাকে রসগোল্লা খাইয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, উনি ফেরত চলে যাবেন। অনেকে বলছেন ভোট পাখি, প্রত্যেকবার আসে প্রত্যেকবার চলে যায়, কিছুই হয় না। এবার কি কোনো রকমের রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের আভাস দেখতে পাচ্ছেন? কারণ এসআইআরের আবহ চলছে, প্রচুর নাম বাদ গেছে। তৃণমূল বলছে কিছুই হবে না, বিজেপি আবার বলছে যে না, এবার যেহেতু ভুয়ো ভোট বাদ গেছে তাই ভূতেদের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষমতারও চলে যাওয়ার একটা ইঙ্গিত দেখা যাচ্ছে। কি বলবেন এই বিষয়ে? প্রথমে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা এবং পঙ্কজ তোমাকেও শুভেচ্ছা, শুভ নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ারের। হ্যাঁ, তুমি ভালো প্রশ্নটা করেছো যে অমিত শাহজি আজকে আসছেন আর খানিক বাদেই, তো এটা কতদূর প্রভাব ফেলবে রাজ্য রাজনীতির ক্ষেত্রে। দেখো, সত্যিকারের কথা, লাস্ট তুমি যদি দুটো নির্বাচন দেখো, 2021 দেখো, 2024 দেখো, অমিত শাহ কিন্তু বারবার এসেছিলেন রাজ্যে। আসার পরেও দেখা গেছে যে তৃণমূলের কোট আনকোট, সেটা বিজেপির পক্ষ থেকে বলা হয় যে প্রচণ্ড সন্ত্রাসের কারণবশত আমরা জিততে পারতেছি না, ভোট করানো যাচ্ছে না, ভোটের কাউন্টিংয়ের দিন আইপ্যাক খেলতেছে এবং ভোটের কাউন্টিংয়ে গিয়ে সমস্ত কিছু 3 রাউন্ড 4 রাউন্ড গণনার পর সবাইকে বের করে দিচ্ছে বিরোধী যত এজেন্ট বিজেপির। তো এবারে ব্যাপারটা যেটা, এই জিনিসটা অন্তত দুটো নির্বাচন থেকে, আমি 2021 সাল এবং 2024 সালের লোকসভা এবং বিধানসভা দুটো নির্বাচন দেখার পর আমার যেটা ধারণা, ইলেকশনস কমিশন বুঝতে পেরেছে যে তাদের খামতিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, যে তাদের কোন জায়গাটা সমস্যাটা হচ্ছে বা কেন এই ধরনের সিচুয়েশনটা তৈরি হয়েছে রাজ্যে, বা কি করে এটা জিনিসটা সম্ভব হলো। আমি তো আর দেখতে যাইনি কাউন্টিং ঘরে গিয়ে যে ওখানটায় আইপ্যাক কি করেছে, তৃণমূল কি করেছে, বিজেপি কি করেছে বা অন্য রাজনৈতিক দল কি করেছে। শোনা খবর, যেটা তুমিও শুনেছো সেটা আমিও শুনেছি। তো এখানটার বিষয়টা হচ্ছে এরকম যে সামনে যে নির্বাচন আসতে চলতেছে, আমি আবারও বলতেছি যে 2021 সাল এবং 2024 সালের যে সমস্যাটা হয়েছে বিরোধীদের ক্ষেত্রে, আমি মূলত বিজেপির কথাই বলবো, তারা যে জিনিসটা রিয়েলাইজ করেছে যে আমার কোন কোন জায়গাটায় আমার দুর্বলতা রইলো বা কোন কোন জায়গাটা আমার সমস্যার মধ্যে পড়তে হলো, সেই জায়গাটা আমার মনে হয় তারা কিছুটা রিকভারি করার চেষ্টা করবে। এখন কত দূর করবে, কত দূর তারা তাদের সংগঠনকে, যে সকল জায়গায় এখনও তারা দুর্বল হয়ে আছে সেই সকল জায়গাতে তারা কত দূর নিজেদেরকে উঠাতে পারবে, সেটা এখন সামনের নির্বাচন 2026-এ সেটাতে দেখলেই বোঝা যাবে। তবে শোনা যাচ্ছে যে 2021 সালে যেই 8 ফেজের নির্বাচন হয়েছিল রাজ্যে, বা 2024 সালে ওরকম আর কি 7-8 ফেজে যাই হোক নির্বাচন হয়েছিল লোকসভা আর কি, এবং তার আগে বিধানসভা। আমার ধারণা যেহেতু আগের দুটো নির্বাচনে এই ফ্রেজ বাড়ানোর ক্ষেত্রে যে রক্তপাত, হানাহানি, মারামারি প্রত্যেকটা ফ্রেজে দেখা গিয়েছিল। ফার্স্ট ফ্রেজে কুচবিহারে, সেকেন্ড ফ্রেজে উত্তর দিনাজপুর মালদাতে, থার্ড ফ্রেজে মুর্শিদাবাদ নদিয়াতে, ফোর্থ ফ্রেজে উত্তর 24 পরগনা কলকাতা সংলগ্ন যত এলাকা, এরকম প্রত্যেকটা ফ্রেজে দেখা গিয়েছিল উত্তরবঙ্গ থেকে স্টার্ট হয় ভোট, দক্ষিণবঙ্গতে গিয়ে শেষ হয়, এবং প্রত্যেকটা ফ্রেজে যে গণ্ডগোলটা দেখা গিয়েছিল, আমার মনে হয়, যেটা আমি শুনেছি বা হয়তো তুমিও শুনেছো, যে হয়তো কমিশন এবার কিছু ভাবনা চিন্তা করেছে যে আমার যদি মারপিট ফ্রেজ বাড়ানোতেও যদি দাঁড়ায়, তাহলে বাবা আমার মারপিট কমুক, আমি ফ্রেজ কমাই দিচ্ছে, আমার একটা থেকে দুটো, খুব বড় জোর 3টে ফ্রেজে আমি টোটাল নির্বাচনটাকে কন্ডাক্ট করে দিচ্ছি। সেক্ষেত্রে যদি মনে করে কমিশন, সেটা সে একটা ব্যবস্থা নিতে পারে। অন্তত ভোটের এই মানে রাহাজানি, ভোটের এই মারপিট বা ভোটের এই ধরনের মানে ম্যাসাকার, যেটা আর কি একটা, আমি দেখো পঙ্কজ, আমি বহু রাজ্যে
ভোট দেখেছি আমি, কখনো টিভিতে দেখি বা কখনো সাক্ষাৎ আমার সৌভাগ্য হয়েছিল। অ্যাট এ টাইম আমি বাইরেও গিয়েছিলাম নির্বাচনের সময়, আমার উত্তরবঙ্গের পাশেও আসামও আছে, সেখানেও দেখেছি। আমি খুব একটা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমি বলি, যেমন তামিলনাড়ু, কেরল বা অন্যান্য যত রাজ্য আমি দেখি, মারপিটের কিন্তু কোনো গল্প আমি পাই না। এবং যেই বিহারের কথা আমরা বলতাম একসময় যে ওখানটায় প্রচুর মারপিট হয়, প্রচুর মানে যাকে বলে কেলানি, যেটাকে বলে আর কি সোজা বাংলা কথা, যে ভোটের দিন আসলেই কেলানি, যেটা আমরা এখন এই রাজ্যে দেখি, বিহারে কিন্তু তুমি একটা মানে আওয়াজ পাওনি যে কোথাও বোম পড়েছে, কোথাও মারপিট হয়েছে, খুন হয়েছে, বা ভোট পরবর্তী ক্ষেত্রে কোনো সন্ত্রাস হয়েছে, বা এই যে বিজেপি বা জেডিউর যে সরকার এখন অ্যাবসলিউট মেজরিটি নিয়ে এসছে বিহারে, আফটার দ্যাট তুমি দেখো ভোট পরবর্তী হিংসার কোনো বিহারের খবর পাচ্ছ না। বিহারে তো এটা দীর্ঘদিন কালচারটা পরিবর্তন হয়ে গেছে। আমি নিজে একাধিকবার বিহারে বহু নির্বাচন কভার করেছি 2014 পর থেকে, 14 এবং তার পরবর্তী নির্বাচনগুলো প্রায় প্রত্যেকটাতেই গেছি। তো সেখানে তো পরিবর্তন হয়ে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গে এই যে রাজনৈতিক যে একটা কালচার সিপিএমের সময় থেকে বা তার আগে কংগ্রেস আমলেও ছিল বলে আমরা শুনতে পাই, সেই কালচার তো এখনও রয়ে গেছে। এমতাবস্থায় উত্তরবঙ্গের আপনি হচ্ছেন বাসিন্দা, এবার উত্তরবঙ্গে কি অবস্থা দেখতে পাচ্ছেন বিজেপির? আবারও বলছি একটা কথা, দেখো বিজেপির তুমি যদি বলো একটা এলাকাতে তুমি সংগঠন খুঁজে পাবে না, 10টা লোকও তুমি খুঁজে পাবে না যে বিজেপির পক্ষ গিয়ে দাঁড়িয়ে ভোটের জন্য। উত্তরবঙ্গেও কি সেই অবস্থা? একদম একদম, এটা বরাবরই 21-ও দেখেছি, 22-ও 24-ও দেখেছি। যেতে কি করে? এইটাই তো কথা, যে তাহলে যেতেটা কোথার থেকে? যেদিন ভোট হবে, ধরো যেদিন ভোটিং চলছে, তুমি দেখবে বিজেপির ক্যাম্প যেগুলো অফিস, মানে পুলিং স্টেশনের যে 500 মিটারের মধ্যে যেগুলো থাকে, বিজেপির ওখানে ধরো 2টো লোক বসে আছে, অথচ তৃণমূলের দেখবে ওখানটা 100 জন বসে আছে, ব্যাপক খাওয়া দাওয়া হচ্ছে, ব্যাপক হচ্ছে, আনন্দ হচ্ছে, ফুর্তি হচ্ছে। আবার ওখানে একটা খুব ভালো জিনিস উত্তরবঙ্গে থাকে যে বিজেপির অফিসও তৃণমূলীরাও বসতেছে, আবার তৃণমূল লোকেরাও গিয়ে গল্প করতে, বিজেপির পাড়ার লোকজন সবাই একসাথে, না সব মিলে ঝামেলার আবহ নেই, ঝামেলার আবহাওয়া নেই। কিন্তু রেজাল্টের দিন দেখা যাচ্ছে 800 ভোট যদি পড়ে, 600, 750, 650 ভোটে বিজেপির বাক্সে, অথচ ওদের কিন্তু কোনো লোক নেই। তাহলে এটা উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রত্যেকটা সিটে কম বেশি দেখা যায়, এক্সেপ্ট বর্ডারের যে ডিস্ট্রিক্ট, মানে বর্ডারের ধরো এই যেমন দিনহাটা বা সিতাই, ওইসব জায়গায় একটু গন্ডগোলগুলো হয় না তা না, হয়। আবার উত্তর দিনাজপুরেও ক্ষেত্রেও হয়, কিন্তু আলিপুরদুয়ার বা জলপাইগুড়ির ক্ষেত্রে বা দার্জিলিংয়ের ক্ষেত্রে একদম পিসফুলি ভোট, একদম মনেই হবে না যে ভোট সময় আনন্দ ফুর্তি করে বিজেপি তৃণমূল একসাথে সব ভোটিং করছে। কিন্তু উত্তরবঙ্গের ব্যাপারটা কি, বেশিরভাগ ক্ষেত্রে আমি এটা হয়তো সব দলই জানে, তৃণমূলও জানে, বিজেপিও জানে, যে উত্তরবঙ্গে একটু বিজেপির বেসটা একটু স্ট্রং, অস্বীকার করে লাভ নেই, একটু স্ট্রং। এখন বাই ইলেকশনের রেজাল্ট ধরো, যেমন আমার মাদারিহাটের ক্ষেত্রেই ধরো, সেখানটা রাহুল হেরেছে 27,000-এর ভোটে, বাবলুদা, মানে কি বলবো, আমরা তো বাবলুদা বলে জানি মাদারিহাটের ক্যান্ডিডেটকে, তিনি জিতেছেন, তিনি 27,000 ভোটে জিতেছেন। ভাইরাস এবারে 26-এ দেখা যাক সেইখানটায় কি হয়, ইকুয়েশনটা কি দাঁড়ায়। এরকম প্রত্যেকটা সিটের ক্ষেত্রেই দেখো যে ওইখানে যদি বাই ইলেকশন হয়, সেটা খালি উত্তরবঙ্গ বলে নয়, ধরো অন্যান্য রাজ্যে যেখানেই হোক না কেন, 6টা বোধহয় উপনির্বাচন হয়েছিল না 7টা, সেখানটায় দেখা যাচ্ছে যে খুব মানে ভালোভাবে তৃণমূল বেরিয়েছে। এবার একটা কথা আমি তোমায় বলি, তোমার হয়তো জানা আছে যে বাই ইলেকশন তো বরানগরেও হয়েছিল, লাস্ট তুমি যদি ইলেকশনগুলো দেখো 2021, 2011, 16 বিভিন্ন ইলেকশনে বরানগর সিটটা 40,000, 50,000, 60,000 মার্জিনে বরানগর, মানে ভরা কলকাতা বুকে সিট জিতেছে তৃণমূল কংগ্রেস। লাস্ট বাই ইলেকশনে সজল বাবু, বোধহয় সম্ভবত সজল ঘোষ, ওখান থেকে দাঁড়িয়েছিল, মানে 3-4 চেষ্টা করে তৃণমূলকে বেরোতে হয়েছিল এবং খুব অল্প মার্জিনে বেরিয়েছিল। এবং কলকাতা উত্তরের যে সিটগুলো আমি দেখলাম, খুব অল্প মার্জিনালি সব বেরিয়েছিল সেসব সিট থেকে। তাই নয়, লাস্ট ইলেকশনে 2024-এর ক্ষেত্রে তুমি সারা রাজ্যে কি দেখো, একটা জিনিস ফলো করেছিলে যে এত কিছু ঘটেছিল, এত মারপিট, দাঙ্গা হাঙ্গা, ভোটের দিন ভোট না করানো, মানে ভোট দিতে বাধা দেওয়া, বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে, যেখানে বিজেপি শক্তিশালী সেখানে তৃণমূলকে আটকে দিচ্ছে ভোটটা না দেওয়া, এটা তো ঠিক না। আবার যেখানে তৃণমূল শক্তিশালী সেখানে বিজেপিকে আটকে দিচ্ছে, সেটাও তো ঠিক না, এগুলো তো ঠিক কাজ নয়। কিন্তু এত কিছু হওয়ার পরেও দেখা গেল লাস্ট ইলেকশনে
বিজেপির 18টার থেকে 12টায় নেমে আসা। আমি 100% শিওর আমার রাজনীতির কেরিয়ারে আমি স্টেটের বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয় এবং আমি বিভিন্ন রাজনৈতিক নেতা, আমি বেশি নেতাদের সাথে কথা বলি না কেন বলি, আমি তার থেকে বেশি মনে করি যে একটু চালার দোকানে বা যেখানটায় ওই ঠেলাওয়ালা মুঠাওয়ালা যেগুলো বসে তাদের সাথে একটু আলোচনাটা করি। তারা যে রিপোর্টগুলো দেয় আমি দেখি যে প্রত্যেকবারই নির্বাচনের ক্ষেত্রে ভয়ঙ্করভাবে মিলে যায়। আমার এবারেও একটা হয়েছে আর কি, সার্ভে চলছে মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ধরে ধরে। দেখো আমি তোমাকে পরিষ্কার বলি, 2011 সালে বামফ্রন্টকে সরিয়ে যখন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল সেই সময় সারা রাজ্যের মুখ একজনই ছিলেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দামাডল পরিস্থিতিতে তৃণমূল থেকে বহু নেতারা সব ছিটকে গিয়ে আলাদা প্ল্যাটফর্ম করার চেষ্টা করলো, যেমন হুমায়ুন কবির কিছুদিন আগে বেরোলো, তার আগে শুভেন্দুবাবু বলুন বা অন্যান্য নেতারাও বেরিয়েছিল। তার কিছু মানে আলাদা আলাদা ঘটনাচক্রে প্রত্যেকটার ব্যাপার আছে, সেই সবের মধ্যে আমি যাচ্ছি না। এবারে যদি বলো তুমি যে ভোটে সামনে নির্বাচনে কি দাঁড়াতে পারে, আমি তোমাকে এখনও বলবো আজকের ডেটে, আজকের তারিখে তৃণমূল আর বিজেপির মধ্যে একটা ভয়ঙ্কর মতনভাবে লড়াই কিন্তু হতে চলতেছে। এটা কেউ বুঝুক না না বুঝুক, আমি তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, তার নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি নিজ অবধি জানে যে আমার ভোটটা এবার একটু সমস্যার মুখে আছে, কারণ 2011 সালে যেই তৃণমূলকে, যেই মমতা ব্যানার্জিকে দেখেছিল, আজকে মমতা ব্যানার্জি কিন্তু যে জায়গায় আছে সে ধরো কিছু করছে না, আমি আবারও বলছি, কিন্তু তার নেতাদের কারণবশত প্রত্যেকটা জেলায় মানুষ এত বিরক্ত হয়ে গেছে যে আমি যদি এখন কাউকে জিজ্ঞেস করি, ধরো আমি লাস্ট ইলেকশনেও 24-এও যদি আমি কাউকে জিজ্ঞেস করি যে ভোটটা কাকে দেবো, ডাইরেক্ট তৃণমূলের লোকেরা বলতে তৃণমূলকে দেবো আমরা, আপনারাও দেবেন তৃণমূলকে ভোট। আমি এবারে জিজ্ঞেস করেছি যে এইবারে ভোটটা কাকে দেবো, দাদা আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দেন। বললাম আপনি তো লাস্ট ইয়ার আমাকে তো বললেন যে তৃণমূলে ভোটটা দেওয়ার জন্য, তাহলে এবারে আপনি বলতেছেন যাকে ইচ্ছা দেন, এর কারণটা কি? বলে দাদা আমরা মানে তৃণমূলকে নিয়ে অ্যালার্জি। বললাম কেন, কারণটা কি? না ওই যে আমাদের পাড়ায় ওই যে রামবাবু আছে, রামবাবুর জন্য আমরা তৃণমূলকে ভোটটা দেবো না। মানে প্রত্যেকের ক্ষিপ্ততা মমতা ব্যানার্জি বা অভিষেককে নিয়ে নয়, প্রত্যেকের ক্ষিপ্ততা ওই যে রামবাবু। মানে পাড়ায় পাড়ায় যে গন্ডগোল চলতেছে প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার। পঙ্কজ আমি তোমাকে এইটুকুনি বলে রাখি, তৃণমূলের যদি ক্ষতি ঘটে, আবারও বলতেছি তৃণমূলের যদি ক্ষতি হয়, তাহলে কিন্তু তার দায় কিন্তু মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি নয়। এই যে গুটবাজি যেটাকে আমি বলবো, মানে সাবলাইজ করা, গোষ্ঠীদ্বন্দ্ব সাবলাইজ করা, মানে রাম দাঁড়াচ্ছে, শ্যাম গিয়ে বলতেছে রামকে তোরা ভোট দিবি না, কিন্তু ভোটের সময় তো তৃণমূল এক হয়ে যায়। এটা আমি বলছি। কুচবিহার উত্তর থেকে আমি নামটা বলেই দেই, বিনয় বাবু দাঁড়িয়েছিলেন ভোটে, আবার মাথাভাঙার থেকে তাকে সরিয়ে দিয়ে বিনয়বাবুকে ওখানে দাঁড় করানো হয়েছিল। তো মাথাভাঙায় যিনি দাঁড়িয়েছিলেন আমি শুনেছি বিনয়বাবু ওখান থেকে মাথাভাঙার ক্যান্ডিডেটকে বলতেছে ওখানে যেন জিততে না পারে, তোমরা বিজেপিকে ভোট করো। আবার ওইখান থেকে তৃণমূলের নেতারা কুচবিহার উত্তরের ইসেকে বলতেছে যে তোমরা তৃণমূলকে হারাও। আবার বিজেপিরও ক্ষেত্রেও দেখা গেছে যে এইখানে বিজেপির যে ক্যান্ডিডেট আছে সে আমাদের গোষ্ঠীর লোক না, একে হারাও, এ অমুক গোষ্ঠীর লোক, তাকে ওখানে হারাও। তাহলে এই জিনিসটা তো যেমন খালি তুমি যদি বলো যে তৃণমূলের মধ্যেই আছে, না বিজেপির মধ্যেও আছে। নাইলে পরে আমার বলতে কোনো দ্বিধা নাই, কিছুদিন আগে অবধিও দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে একটা সাইট করে রাখা হয়েছিল, এখন জানি না কার ধ্যাতানিতে আবার সব এক কাট্টা হয়েছে আর কি। তো যদি এই এক কাট্টা পলিসিটা বিজেপি দেখাতে পারে, তাহলে হয়তো বিজেপি সমানে সমানে তৃণমূলের সাথে টেক্কা দেওয়ার একটা চান্সেস থাকবে। কারণ লাস্ট ইলেকশনগুলোতে যেটা দেখা গিয়েছিল এরা একদম এক ছিল না, নালে পরে এই রেজাল্ট হয় না যে বিজেপি এইখানে কম পাচ্ছে বা ওইখানে বেশি পাচ্ছে, বা ওখানে বেশি পাচ্ছে বা ওখানে তাকে হারানোর জন্য সাবলাইজ করা হচ্ছে। তো এগুলো হয়েছিল বলেই ক্ষতিটা হয়েছিল আলটিমেটলি বিজেপির, এবং তৃণমূল জানতো যে এদের গন্ডগোলটা আছে ওইখানটায়, আমরা ওখান থেকে জিতবো। এবার সেম ঘটনা তৃণমূলের ক্ষেত্রে দাঁড়াচ্ছে যে তৃণমূলের ইনফাইটিংয়ে বিজেপি ভালো জায়গায় যাচ্ছে আর কি। এটা ইনফাইটিংয়ের জন্য, আবারও বলছি, এটা মমতা ব্যানার্জির কোনো দোষ নয়, এটা অভিষেক বাবুর কোনো দোষ নয়, এটা সম্পূর্ণটা নেতাদের ইন্টারনাল একটা ইকুয়েশন প্রত্যেকটা জেলায়। এবং যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় রিসেন্ট
বালুরঘাটেই বোধহয় সম্ভবত একটা অনুষ্ঠান করার পর কোনো কমিটি ডিক্লেয়ার হয়েছিল, তো বালুরঘাটে জোর গন্ডগোল লেগে গেছে, তৃণমূল পার্টি বেশি অবধি ভাঙচুর হয়েছে, এরকম দেখা গেছে সুগন্তম বাবুর জেলাতে, মানে দক্ষিণ দিনাজপুরে আর কি। তো এটা তো নয় ওপেন হয়েছে, মমতা ব্যানার্জি হাতের তালুর মতন রাজনীতি চেনে। কারণ এক সময় মমতা ব্যানার্জি, আমি 70-এর দশকের কথায় যদি বলি, শুনেছি যে প্রাইমারি স্কুলে বসে আদা জল খেয়ে জাতীয় কংগ্রেসের নেত্রী, তখন তো আর তৃণমূলের জন্ম হয়নি, আদা জল খেয়ে এই মমতা ব্যানার্জি ঘাড়ে একটা ঝোলা রাখতেন, তিনি ওই ঝোলা নিয়ে কি করে সংগঠন করতে হয় সেটা উনি প্রত্যেকটা গ্রামে ঢুকে ঢুকে কংগ্রেসের হয়ে করতো। 10টা লোক 22টা লোক যাই থাক না কেন, ওইখানে বসে ওই আদা জল খেয়ে কখনো বট গাছের তলায়, কখনো প্রাইমারি স্কুলের ইসের মধ্যে, এই যে সংগঠন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে গ্রাসরুট পলিটিশিয়ান, এটা মানতে হবে তাকে, আমাকে বলতে কোনো দ্বিধা নেই যে তিনার পলিটিক্যাল ধৈর্যও আছে, বামফ্রন্টকে হারানো লোক, সবাইকে নিয়ে চলনেওয়ালা লোক। জায়গাতেই আমি আসবো, সেটা হচ্ছে যে বিজেপিতেই সংগঠন করার মতন লোক তো হাতে গোনা কয়েকজন, এবং তৃণমূল স্তরে যেভাবে কোনো নেতা বিজেপি তো সেভাবে দেখতেই পাওয়া যায় না। তাহলে বিজেপি জিতবে কোন আশায়? দক্ষিণবঙ্গে তো সবচেয়ে বেশি সিট, উত্তরবঙ্গে 54টার মধ্যে যদি বিজেপি 40টাও পেয়ে যায়, 45টাও পেয়ে যায়, আমি সর্বোচ্চ 45 ধরছি, কম 40ই ধরলাম, সেক্ষেত্রে দাঁড়িয়ে তো আরও প্রায় 100টা সিট তো দরকার হবে। যদি 45টাও পায়, 108টা সিট, 105 থেকে 110টা সিট আরও ক্ষমতায় আসতে গেলে দরকার হবে দক্ষিণবঙ্গ থেকে। আমি তোমাকে একদম বলি, এবার খুব ভালো প্রশ্নটা করেছো। দেখো, যে এসআইআর এর যে ব্যাপারটা বলা হচ্ছে, যে এসআইআর এর, তুমি যদি মনে করো যে এসআইআর এ খালি তৃণমূল ক্ষতি এলো, তাহলে পরে একটা কথা বলি, তুমি লিস্ট দেখো তো, ওই 58 লক্ষর মধ্যে মুসলিম কত ভোট আছে আর কত হিন্দু ভোট আছে। আমার তো মনে হয় যে বিজেপিরও ক্ষতি হয়েছে, হয়নি তো তা না। না, এ তো মরা মানুষ, মরা মানুষ পাশে শিফটেড এবং ডাবল এন্ট্রি। এই ভোটটা তো কখনোই বিরোধীরা কোনো রাজ্যেই পায় না, শাসক দলই ছাপ্পা দেয়, এটাই চিরতর এটা শোনা গেছে আর কি। আমি তোমাকে এটুকুনি বলি, ক্ষতি যদি হয়, তৃণমূল যদি ক্ষতি হয়, তাহলে বিজেপিরও ক্ষতি হয়েছে। এমন না যে তৃণমূলের লাভ হয়ে ক্ষতি হলো খালি আর বিজেপির লাভ হলো না। আমার রাজনীতির অভিজ্ঞতায় আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, আমি কোনো জ্যোতিষী নয়, প্রথম কথা, জ্যোতিষীরা বলে এটা হবে ওটা হবে, আমি আজকের ডেটে দাঁড়িয়ে বলতে আমার কোনো দ্বিধা নেই, নেতারা যদি আমি বিজেপিকেই বলছি, বিজেপিকে যদি আসতে হয় রাজ্যে, এখনও তাদের সংগঠন প্রত্যেকটা জেলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গে, তুমি যে প্রশ্নটা করলে তারই উত্তর, দক্ষিণবঙ্গে বিজেপির সেই অর্থে, আমি তোমাকে এখনো বলতে পারি, এই যে দক্ষিণ 24 পরগনায় 31টা সিট, তুমি কি মনে করো যে ওখানে বিজেপি এখন একটাও জিতবে না সিট? আমি তোমাকে বলে রাখতেছি, ভাঙড় বাদ দিয়ে, আইএসএফ বাদ দিয়ে, কারণ ওইখানকার ব্যাপারটা আমার জানা আছে, ওখানে কোনো সংগঠন নাই। আর শুভেন্দুবাবু চেষ্টায় আছেন বা বিজেপি চেষ্টায় আছে ওই ডিস্ট্রিক্টটা পুরোটাকে কভার করার। আমার 100% শিওর দক্ষিণ 24 পরগনার আপকামিংয়েও কোনো ইমপ্রুভমেন্ট হবে না, অন্তত এই স্টেজে হবে না। আবারও তুমি যদি আমাকে বলো হুগলি ডিস্ট্রিক্ট, হ্যাঁ, হুগলি ডিস্ট্রিক্ট একটা ভয়ঙ্কর ফাইট হবে বিজেপি এবং তৃণমূলের। আবার তুমি যদি নদিয়াতেও ভালো সম্ভাবনা আছে, হ্যাঁ, নদিয়াতেও একটা সম্ভাবনা, কেননা কৃষ্ণনগর বেল্টে খুব কম মার্জিনেই আর কি রানীমা সংগঠনও ওখানে যথেষ্ট ভালো, নদিয়াতে আবার একটা ফাইট হবে। আবার তুমি যদি বলো ঝাড়গ্রামের ক্ষেত্রে, আমি ঝাড়গ্রামেরটা খুব বলি, ওখানে ইন্টারেস্টিং ব্যাপার শুনেছি, ওখানটায় যিনি বিজেপির আর কি মুখ আছেন, মানে জেলা প্রেসিডেন্ট, তাকে নিয়ে পুরনো বিজেপিতে যারা আছে তাদের একটা গন্ডগোল আছে। এবং যেটা আমি ওখানকার খবর, যে এই মুহূর্তে ডিসিশন হলে 4টায় টিএমসি আবার ডঙ্কা বাজিয়ে জিতবে, ওখানে কোনো গল্প হবে না, ওই ঝাড়গ্রামের গল্প হচ্ছে তাই। আবার তুমি বাঁকুড়াতে যদি যাও, বাঁকুড়াতে কিন্তু তৃণমূলের খাপ খুলতে পারবে না, খাপ খোলার খুব চান্সেস কম আছে, কারণ বাঁকুড়ার পজিশন খুব খারাপ আছে তৃণমূলের জন্য। আবার পুরুলিয়া যদি যাও, সেম খারাপ আছে ইসের জন্য, তৃণমূলের জন্য। আবার তুমি যদি বর্ধমান পূর্বে যাও, বর্ধমান পূর্বে তৃণমূল 16টা সিটের মধ্যে আজকের ডেট ইলেকশন হলে যদি 16টাই পায়, অবাক হবে না। কিন্তু যদি ওখানে বিজেপি ভালো ক্যাম্পেনিং স্টার্ট করে, এটুকুনি শিওর 5-6টা ও ঠিক, মানে কালনা, মেমারি, মন্তেশ্বর, আউশগ্রাম, মঙ্গলকোট, ওই সব সিটগুলোর কথা বলছি, ওগুলো কিন্তু ভালো মতন বেরিয়ে আসবে। আবার তুমি যদি বীরভূমে যাও, বীরভূমে 11টা সিট আছে, 11টা সিটের মধ্যে একটা জবরদস্ত ফাইট হবে, বলে লাভ নেই, কারণ লাস্ট ইলেকশনও ওখানটায় দেখা গিয়েছিল ওই কি বলে অসিত মালবাবু, মানে যেটা আর কি বোলপুর থেকে, এবং শতাব্দী রায় যিনি বীরভূম থেকে দাঁড়িয়েছিলেন, তারা কিন্তু লক্ষাধিক ভোটে ওখান থেকে বেরিয়েছিলেন প্রত্যেকটা সিট থেকে। তো ঘটনা হয়েছে। আবার তুমি আবার যদি এদিকে তুমি দেখো যে হাওড়াতে আজকের ডেটে
আমার মনে হয় 16টা সিটের মধ্যে কোনোভাবে বিজেপির এই মুহূর্তে কোনো রকম সাংগঠনিক জোর আছে ওইখানটা যে হাওড়ার দিকে ও বের করে আনতে পারবে সিট। একটা জায়গায় সিট দেখো পঙ্কজ, বলে তো লাভ নেই যে আমি একটা জায়গায় সংগঠন যদি না করি বা আমার যদি সাংগঠনিক কোনো ক্ষমতা বা ক্যাপাসিটি না থাকে, তাহলে পরে আমার পক্ষে তো এখানে দল করা বা আমি তো ওখান থেকে জিতে আসা সম্ভব না। এটা আমি তৃণমূলকে দিয়েই বলতেছি। যখন 2011 সালে ওরা যখন প্রথম ক্ষমতায় এসছিল, তার আগে তো বহু নির্বাচন গেছে, 6, তারপরে আরও কোন কোন বছর তৃণমূল সর্বাধিক তখন পেত 30টা 35টা 40টা সারা রাজ্যে, কলকাতা বা ঘেঁষা ডিস্ট্রিক্টসগুলোর মধ্যে। ওইদিকে সমস্ত টোটালটাই রাজ্য সিপিএম বা বামফ্রন্ট পেত। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এই 3টা জেলার থেকে জাতীয় কংগ্রেস জিততো। তো এবারে কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যতদূর না সংগঠন, তুমি যদি মনে করো যে আমি ফেসবুকে পলিটিক্স করব, হোয়াটসঅ্যাপে গ্রুপে পলিটিক্স করব, না, তোমাকে নেতা হতে গেলে তোমাকে ওই গ্রাসেই বসতে হবে, গ্রাস রুটে আদা জল খেয়ে 10টা লোকের সাথে বাড়ি বাড়ি গিয়ে কথা বলে, অন্তত একটা পাড়ায় 10টা লোককে নিয়েও যদি তুমি বসো, আলটিমেটলি তখনই তোমার সংগঠনটা আসবে। যেটা মমতা ব্যানার্জি অ্যাট এ টাইম করেছিল, যেটা মুকুলদা করেছিল, যেটা শুভেন্দুদা করে। আমি তোমাকে বলতে কোনো দ্বিধা নাই, যদি রাজনীতি কেউ বোঝে এই মুহূর্তে, নাম্বার 1 মমতা ব্যানার্জি, আবার নাম্বার 1 বিজেপির মধ্যেও যদি বলো যে রাজনীতিটা যদি বোঝে যে গ্রাস রুট কী করে মেনটেন, সেটা শুভেন্দুবাবু, বলতে কোনো দ্বিধা নেই। আর যারা লিডাররা আছেন তারাও বোঝে, আমি তাদেরকে ছোট করছি না। কিন্তু সাংগঠনিক যেটা তুমি প্রশ্ন করলে যে সংগঠনের ব্যাপার, এই সাংগঠনিক একটা দুর্বলতাটা ভয়ঙ্করভাবে এই মুহূর্তে বিজেপিকে যেমন গ্রাস করতেছে, সাংগঠনিক দুর্বলতা আবারও বলছি, আবার বিজেপির প্লাস পয়েন্ট দাঁড়াচ্ছে তৃণমূলের গোষ্ঠীবাজির সুবিধাটা বাটা। আচ্ছা, বিজেপির ক্ষেত্রে একটা বড় ডিলেমা দেখা যায়, সেটা হচ্ছে হিন্দুত্ব না উন্নয়ন, কোনটাকে নিয়ে তারা এগোবে। তৃণমূল একদম পরিষ্কার হচ্ছে তারা উন্নয়নটাকে সামনে রাখে এবং মুসলিম ভোট একলপ্ত পাওয়ার জন্য মুসলিম ভোটটাকেও তারা পাওয়ার চেষ্টা করে, যেটাকে অনেকে বলে তোষণের রাজনীতি। বিজেপি এবার কোনটাকে এগিয়ে রাখা উচিত, হিন্দুত্ব নাকি উন্নয়ন, নাকি দুটোরই মিশেল, কোনটা হলে সাকসেস হবে বিজেপি? আসাম গভর্নমেন্টের একটা পলিসি সামনে আমি তোমায় বলি, আসাম গভর্নমেন্টের পলিসি, ওরা যে ভালো রেজাল্ট করবে তাকে স্কুটি দেওয়া হবে। তাহলে এই স্কুটিটা তো বিজেপি বা কংগ্রেসের লোক দেখে তো দেওয়া হচ্ছে না, যে মেধা তাকে দেওয়া হচ্ছে, সেখানে অনেক মুসলিমরাও পাচ্ছে গভর্নমেন্টের থেকে। তাহলে আসাম গভর্নমেন্টকে তো বজরুদ্দিন বাবুর যেটা ইউডিএফ আছে ওখানে, তাকে তো সব মুসলিমরা ভোট দিচ্ছে। আর ওখানে আসামে যেহেতু আমার নর্থ বেঙ্গল লাগোয়া, তুমি একটা জিনিস ফলো করো যে ওখানে কি তুমি কোনো গন্ডগোল দেখতে পাও? ওখানে ডেভেলপমেন্টটা ভয়ঙ্করভাবে কাজ করতেছে। এবং ওখানে আমি যেটা জানি, হয়তো মুসলিমদের একটা প্রবলেম আছে বিজেপিকে ভোটটা না দেওয়াটা, এটা স্বাভাবিক, ওদের একটা ইকুয়েশন কাজ করে। কিন্তু তা বলে তো ওখানে তো বিজেপির গভর্নমেন্ট তো মুসলিমদেরকে তো আর এমন না যে তাদের এলাকায় কোনো ডেভেলপমেন্ট করতেছে না, করতেছে তো। অল ওভার ইন্ডিয়াতে তো সমস্ত প্রায় 20টা 22টা রাজ্যে তো বিজেপির গভর্নমেন্ট আছে, সেসব জায়গায় তো মুসলিমরাও আছে। তাহলে সেসব জায়গাতে তো নিশ্চয়ই ডেভেলপমেন্ট হচ্ছে, আর সেসব জায়গায় তো নিশ্চয়ই মুসলিমরা অসুবিধায় নেই। এবার এ রাজ্যে আমি আবারও বলছি, যদি শাসক দলের পলিসি থাকে যে মুসলিমদেরকে সাথে নিয়ে চলাটা, তাহলে তো আমি তো মনে করি যে এটা তো শাসক দলের বিরাট ক্রেডিট, মমতা ব্যানার্জি বিরাট ক্রেডিট, যে তিনি বলতেছে যে বিজেপিকে আটকাও, তোমরা আমাদের এক ছাতার তলায় আসো। এটা হচ্ছে মমতা ব্যানার্জির স্টেটমেন্ট। এবার মমতা ব্যানার্জি যদি কাজ নাও করে, তাও মুসলিমরা কিন্তু অন্তত এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, এইখানে দাঁড়িয়ে এই তৃণমূলকে সাপোর্ট করে যাচ্ছে। এবারে এই জায়গাটায় ভাঙতে যদি এই হুমায়ুন কবিরের মতন ব্যক্তি বা আইএসএফের মতন লোক, মানে আমাদের নওশাদ বাবু বা হুমায়ুন বাবু বা মিম, আমার যেটা ব্যক্তিগত মত, আমি তো দেখো সেফোলজিস্ট গতভাবে, আমি যদি ডিস্ট্রিক্ট পর্যালোচনা যদি তুমি আমাকে বলো, আইএসএফের যিনি কি বলে আমাদের কি সিদ্দিকি, মানে আমাদের নওশাদ সিদ্দিকি, তার বাড়ি কিন্তু অ্যাকচুয়ালি ভাঙড়ে নয়, তার বাড়ি কিন্তু হুগলিতে। অথচ হুগলিতে কি এখন অব্দি আইএসএফ কোনো সিটে জিততে পেরেছে? তখন সংগঠনও নেই ওখানটায়। ও কোথায় যেতে না, ভাঙড় থেকে যেতে, মানে দক্ষিণ 24 পরগনা। ভাঙড়ে শক্তি আছে, বসিরহাটের একটা অঞ্চলে শক্তি আছে, আর আমডাঙ্গায় তাদের শক্তি দেখা যায়, সেকেন্ড সিট পায়, সেকেন্ড। এবারে তুমি বলো, এই যে হুমায়ুন কবিরকে নিয়ে যে চর্চা চলছে, দেখো হুমায়ুন কবিরের ব্যাপারটা যেটা আমি একদম নিট অ্যান্ড ক্লিন বলি, আমার সাথে
আমাকে তুমি আমি এখানটায় আজকে মানে কোনো পলিটিক্যাল পার্টির হয়ে এজেন্ডার ইসার মতন আমি আজকে এখানটা বসিনি। আমি যেটা বলতেছি একদম নিউট্রাল, নিরপেক্ষভাবেই। হুমায়ুন কবির কোনো ফ্যাক্টর, ওই যদি মনে করো যে হুমায়ুন কবিরের বড় ফ্যাক্টর, অনলি ফর মুর্শিদাবাদেই কিছু একটা পড়বে, যেটুকুনি এফেক্ট পড়ার, বাইরের সিটে কিন্তু খুব একটা এফেক্ট ওর পড়বে না। আমি তোমাকে এখনও বলতেছি, ভিডিওটা মানে থাকলো ভোটের কাউন্টিংয়ের দিনই প্রত্যেকে টের পাবে যে ওর কোনো এফেক্ট পড়বে না এখানটায়, একদম পড়বে না, পড়বে না। কেউ যদি কোনো রাজনৈতিক দল যদি মনে করে যে ও ভোট কাটাতে আমাদের সুবিধা হবে, আমি কোনো রাজনৈতিক দলের নাম নিচ্ছি না, এটা হচ্ছে মূর্খের রাজ্যে তারা বাস করতেছে, কিচ্ছু এফেক্ট পড়বে না। কারণ ভোটের সময় এই মমতা বন্দ্যোপাধ্যায় দেখবে প্রচারে আসবে যে বিজেপিকে আটকানোর জন্য তোমাদেরকে সব ভুলে আমাদের ছাতার তলায় আসতে হবে, এবং মুসলিমরা কিন্তু সেটা একসেপ্ট করবে, এটা তুমি লিখে রাখো আজকে। আরেকটা জিনিস, যেখানে তৃণমূল এগিয়ে থাকে বা তৃণমূলও দাবি করে, প্রশ্ন করে বিজেপিকে যে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখকে, এই প্রশ্নের উত্তর তো এখনো পাওয়া যায়নি। সেই জায়গায় কি বিজেপির কোনো সমস্যা হবে? আবার বিজেপি বলছে যে আমরা মুখ কিংবা মুখোশের রাজনীতি করি না, আমরা দলগতভাবে রাজনীতি করি, আমাদের মুখের প্রয়োজন হয় না, ভোটের পর যারা জিতবে তাদের মধ্যে থেকে যিনি বেস্ট হবেন তাকে বেছে নেওয়া হবে বা দল বেছে নেবে। দেখো পঙ্কজ, এটা খুব ভালো প্রশ্ন করেছো যে বিজেপির মুখ আর মুখোশ, যেটা আর কি বলে, রাজ্যে এখন কাকে সামনে রেখে বৈতরণী পার করবে সামনে। তো এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে মুখ বলতে বিজেপির শুভেন্দুবাবু তো আছেনই। এবার শুভেন্দুবাবুকে বিজেপির অন্দরে যারা অন্যান্য নেতারা আছে, যেহেতু শুভেন্দুবাবু তৃণমূল থেকে বিভিন্ন মন্ত্রিত্ব ছেড়ে, বিভিন্ন পোস্ট ছেড়ে আজকে তৃণমূল জয়েন করেছে, তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করেছে, মাই মিস্টেক, সরি। তো বিজেপিতে আসার পর তিনি দিন রাত আদা জল খেয়ে কিন্তু সংগঠনের কাজটা করতেছে, যেইটা কংগ্রেস ছেড়ে 98 পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন তৃণমূলের জন্য, ঠিক সেম কাজটা দেখা যাচ্ছে। এবং সে একটা ফেস। এখন বিজেপি, তুমি যেটা বললে যে বিজেপি মুখ সামনে রেখে তো ওরা তো পলিটিক্স করে না, যেমন অন্যান্য রাজ্যে হোক, সেটা ছত্তিশগড়ে দেখা গেছে, মধ্যপ্রদেশে দেখা গেছে, এবং রাজস্থানে দেখা গেছে যে যেই নামগুলো ভাবা হয়েছিল ওইখানটায় মুখ্যমন্ত্রী হবে, তাদের কেউ কিন্তু মুখ্যমন্ত্রী হয় নাই, হয়েছে অন্য। এবং দিল্লির ক্ষেত্রেও তো মানে চমকে দিয়েছে রেখা গুপ্তাকে, ফট করে মানে বিজেপি একেবারে চমকে দিয়েছে। এবং নীতিন নবীনকেও দেখা যায় ওয়ার্কিং প্রেসিডেন্ট করে, এখন অল ইন্ডিয়ান প্রেসিডেন্ট হবে হয়তো সামনেই। তো ওরা কিন্তু কোনো কিছু জানায় করে না, ওদের পলিসিটাই আলাদা। এবং অমিত শাহজি, যেটা শোনা গেল এই যে আজকে নাকি অমিত শাহজি ঢুকছেন, তো অমিত শাহজির ব্যাপারটা কি দেখো, ওনাকে চাণক্য বলা যেতে পারে, ওনার পলিসি জানে উনি, ওনার সাংগঠনিক এই রাজ্যের এই দুটো নির্বাচনে 21 এবং 24-এ কী কী খামতি হয়েছে, কী হয়েছে, কেন হয়েছে, কোন জায়গাটায় হয়েছে, কোন জায়গাটায় আমরা দুর্বল ছিলাম, কেন দুর্বল ছিলাম, কারা সাবলাইজ করেছে, এই জিনিসটা উনি খুব ভালো মতন জানে। এবং সেই জায়গাটার থেকেই কি এখন বিজেপিকে পুনরুজ্জীবিত করার জন্য মানে কোনো সঞ্জীবিনী বটি কি ছিটাবে কি না, সেটা তো আজকে তো কোনো ওপেন প্রোগ্রাম হচ্ছে না ওনার, অফ ক্যামেরা বা অফ মানে ভেতরে জয় হোক হচ্ছে আর সাংগঠনিক কালকেও সাংগঠনিক বৈঠক আছে। তো এবং শোনা যাচ্ছে কি অমিত শাহ যিনি কি এখানটায় থাকবেন ভোট প্রচারে অবধি, বা বাড়ি ভাড়া নেবেন বা এরকম কিছু আর কি, বা কিছুটা সময় কাটাবেন রাজ্যে। এখন দেখো, আমি তোমাকে একটা কথা বলি, খুব ভালো মতন ইন্টারেস্টিং পয়েন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় সারাটা রাজ্যের ক্যান্ডিডেট লোকসভার ক্ষেত্রেও দেখেছো এবং বিধানসভার ক্ষেত্রেও, লোকসভার ক্ষেত্রে 42টা এবং 294টা 2021 সালে বিধানসভার ক্ষেত্রে একই দিনে তৃণমূল ভবন থেকে ডিক্লেয়ার করে দিয়েছিল, একই দিনে। বিজেপি 2বার 3বার লেটে করে। তো বিজেপিকে যদি করতেই হয়, ফার্স্ট ওকে করতে হবে, যেটা আমার ধারণা, একই দিনে ওকে পুরো 294টা কেন্দ্রের নাম ডিক্লেয়ার করে দিতে লাগবে। এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট কীরকম দাঁড়াবে, কারা দাঁড়াবে, সেটা ওদের ইন্টারনাল ব্যাপার, ওখানে তো আমার ঢোকাটা মানে শোভা পায় না। কিন্তু আমার মনে হয় এই জিনিসটা ওদের করতে হবে এই কারণেই, কেননা ওরা যদি জিততে চায়, মানে ওরা যদি মমতা ব্যানার্জিকে যদি আটকাতে চায়, তাহলে ওদেরকে তো এই পলিসিটা মেনটেন করতেই হবে। কারণ দেখো, তৃণমূল 100% ভোটকে নিয়ে ওরা সামনে যাচ্ছে, 100% সবাইকে নিয়ে। বিজেপি কিন্তু 70% ভোটকে নিয়ে যাচ্ছে, 30% মাইনাস, মানে আমি মুসলিম ভোটের ব্যাপারটা বলছি আর কি। তাহলে
70-এর মধ্যে 39-40 বিজেপি কিন্তু পায়, সেখানে মমতা ব্যানার্জি 100-র মধ্যে 46 পায়। এইবারে এই 46 আর 40 মাত্র এই 6% ডিফারেন্স, সেটাই এখন সামনের ইলেকশনে দেখা যাবে আফটার SIR কি দাঁড়ায় এই রাজ্যে, আর কতদূর মানে পোলারাইজেশন হয় আর কি ভোটের ক্ষেত্রে। তবে কমিশন এবার একটু কড়াকড়ি হবেই, যতদূর খবর পাচ্ছে এবং তুমিও পেয়েছো, সবাই পেয়েছে, এবার একটু কড়াকড়ি হবে এবং যেসব জায়গায় গন্ডগোল হয় সেসব জায়গায় একটু ওরা অন্যরকম পলিসি করবে, এটা মনে হচ্ছে যেটা আর কি। এবং একই সাথে হ্যাঁ, তৃণমূল একটা বড় চাপে আছে, কারণ তাদের কথাবার্তা, তাদের গতিবিধি, বিভিন্ন রকমের অনুষ্ঠানগুলো, তাদের কথার মধ্যে একটা হয় না যে আমরা পলিটিশিয়ানসরা বা যারা এই নিয়ে চর্চা করে তারা তো কথাগুলো ধরে, তো কথাবার্তার মধ্যে তো বিজেপি বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জি চাপে আছে, চাপে একটা আছে, কিন্তু বিজেপিও একটা চাপে আছে। সেটা ভয়ঙ্কর চাপে আছে। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট আসলেই লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়িয়ে দেন, মহিলাদের একটা বিরাট অংশের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বেরিয়ে যান। এবারও শোনা যাচ্ছে যে তিনি লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়াতে পারেন এবং পাশাপাশি বিগত 1-1.5 বছরে দুয়ারে সরকারে যাদের লক্ষ্মীর ভান্ডার যারা অ্যাপ্লাই করেছিলেন এবং যারা লক্ষ্মীর ভান্ডারের মধ্যে ইনক্লুডেড হননি, তাদের লক্ষ্মীর ভান্ডারের মধ্যে নিয়ে আসবেন এবং 3-4 মাসের টাকা নাকি একসাথে, বিহারে যেভাবে বিজেপি যে কাজটা করেছিল 10,000 টাকা দিয়েছিল একসঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা না হলেও 4-5 হাজার টাকা একসঙ্গে অনেক মহিলাকে দেবেন। সেক্ষেত্রে বিজেপির তো এখন অবধি সেরকম প্রকল্প তো ঘোষণাই হয়নি। শুভেন্দুবাবু বলেছেন যে একটা এরকম প্রকল্প তারা ভাবছেন, কিন্তু সরকারে না আসলে তো দেওয়া যাবে না। শুধু প্রতিশ্রুতি দিয়ে কি পশ্চিমবঙ্গে কাজ হয়? মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন আর বিজেপি প্রতিশ্রুতি দিচ্ছে, দুটোর মধ্যে তো ফারাক আছে। এই জায়গাটাকে কিভাবে বিজেপি কাউন্টার করতে পারে আপনার মনে হয়? দেখো, প্রশ্নটা খুব ভালো করেছো যে বিহারে 10,000 টাকা এককালীন সব মহিলাদেরকে দেওয়া হয়েছিল নীতিশ কুমারের গভর্নমেন্টের পক্ষ থেকে। ওয়েস্ট বেঙ্গলে যেহেতু তারা বিরোধী আসনে বসা আছে, সেই জায়গাটার থেকে তো আর করাটা সম্ভব না। এইবার মমতা বন্দ্যোপাধ্যায় যদি লক্ষ্মীর ভাণ্ডারকে বাড়িয়ে সেইখান থেকে যদি ভোট না, কেন্দ্রে তারা ক্ষমতা আছেন, কেন্দ্রীয় কোনো প্রকল্পের মাধ্যমে তো তারা একটা কিছু করতেই পারে। আমার যেটা ধারণা, কেন্দ্র তো কোনো স্টেটে তো এই ধরনের প্রকল্প কি মানে আছে যে এককালীন মহিলাদেরকে কেন্দ্রের তরফ থেকে, মহিলা না হোক, যেমন কেন্দ্র সরকার কৃষকদের জন্য একটা পরিকল্পনা তারা চালু করেছিল, তারা যদি এরকম পরিকল্পনা ডাইরেক্ট অ্যাকাউন্টে যদি দিতে পারে, সেক্ষেত্রে বলছি, সেক্ষেত্রে কি কোনো সম্ভব নাকি আবারও সেই ললিপপই দেখাবে বিজেপি? তাহলে খুব ভালো প্রশ্ন, তাহলে সেটাকে বিজেপিকেই ভাবতে হবে। তোমার প্রশ্নের উত্তরটা ওই তোমার প্রশ্নের মধ্যেই লুকানো আছে পঙ্কজ, যে তাহলে বিজেপিকে তাহলে ভাবতে হবে যদি মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে তোলে, তাহলে সেক্ষেত্রে তাদেরকেও ওই যে এককালীন হোক বা সমতুল্য বা তার থেকে বেশি, সমতুল্য বললে তো আর হবে না যে আমি 1,000 দিচ্ছি আমরা ফেলে আমরাও 1,000 দেবো, সেটা না, তাকে তো দেখাতেই লাগবে যে আমি তোমাদের তরফ থেকে আরো বেশিটা দেব। এবং ওটা খালি তাই নয়, যদি গভর্নমেন্ট যেই দিন মেকিং হবে, ধরো আমাদের তো মনে হয় 4 তারিখ মে মাসের 2026-এর মধ্যে তো গভর্নমেন্ট তৈরি করে ফেলতে হবে, এটা নিয়ম। আর সেক্ষেত্রে বিজেপিকে তার ম্যানিফেস্টো যেটা হবে, কমন মিনিমাম প্রোগ্রাম, যেটা ম্যানিফেস্টো ওরা করবে, ভোট যেদিন ডিক্লেয়ার হবে, যেদিন ওরা ক্যান্ডিডেট ডিক্লেয়ার করবে রাজ্যের সমস্ত বিধানসভার, তৃণমূল যেমন তার ম্যানিফেস্টোতে উল্লেখ করবে, বিজেপিকেও ম্যানিফেস্টোতে উল্লেখ করতে হবে যে এত আমরা দেব, এত আমরা করব। যেমন ওরা একটা খুব ভালো কথা বলেছে, আমি শুভেন্দুবাবুর কথাই বলেছি, যে এই যে 26,000 কি 27,000 যেটা চাকরি বাদ গেল, ওরা রিভিউ পিটিশনে গভর্নমেন্টে আসলে পরে গভর্নমেন্টের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটা অ্যাপিল করবে যে এত বাদ গেছে, এইটা আমরা সরকারের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি, এদেরকে পুনরায় নিযুক্তি দিন, যারা ফ্রেশার মানে ফ্রেশভাবে সেই সময় পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিল। তো এটা ওরা একটা করবে। তো এখন দেখতে হবে যে কি করে আলটিমেটলি বিজেপি মানে খালি বললাম আর তাতে মানুষ আসবে না, এখানে অনেক পলিসির আছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। দেখো, একটা বলি, ফিনান্সিয়াল একটা ব্যাপার আছে। হ্যাঁ, আমি জানি তৃণমূলের থেকে 10 গুণ বেশি বিজেপির প্রচুর ফিনান্সিয়াল ক্যাপাসিটি, ওদের বিরাট, কিন্তু ওই নেতারা ফান্ড পাচ্ছে ধরো বিজেপির থেকে আর নিজেদের কাছে রেখে দিচ্ছে, সেই ফান্ডটা ডিস্ট্রিবিউট হচ্ছে না। মানে ফান্ড মানে ধরো একটা প্রচারের টাকা আসতেছে, স্টেজের টাকা আসতেছে, বা ধরো সেটা কিন্তু বিজেপির মধ্যে লাস্ট 2টো ইলেকশনে খুব একটা দেখা যায়নি। তো এটা নিয়েও একটা বলে নাকি শুনেছি নাকি রিপোর্ট গেছে বিজেপির তরফ থেকে যে এরকম টাকা পয়সা আসেনি। আবার তৃণমূলের ক্ষেত্রে কি দেখা যায় যে ওরা কতদূর ফান্ড করবে না করবে, কিন্তু যারা লোকালে দাঁড়ায় আর কি ভোটে, তাদের কিন্তু একটা দায়িত্বর মধ্যে ওরা
মমতা ব্যানার্জিকে গিফট দেয় যে না আপনার কিছু টাকা দিতে হবে না, আমরাই যা করার করে আমরা জিতে দেখাবো, মানে তৃণমূলের ক্ষেত্রে এটা আমি বলছি। কিন্তু বিজেপির ক্ষেত্রে এই টাকা আসা আর টাকাটাকে ইউটিলাইজেশনসটা না করা এটা একটা বিরাট বড় ব্যাপার। অথচ তৃণমূলের থেকে কিন্তু শত গুণ বেশি, এখন তো জাতীয় কংগ্রেস থেকেও অনেক আগিয়ে বিজেপির ফান্ড মানে মানে অর্থনৈতিক অবস্থা, মানে অনেক শক্তিশালী অর্থনৈতিক অবস্থা। বিজেপি টাকা খরচা করতে চায় না, কিন্তু তৃণমূল কিন্তু ঢেলে কাজ, বিজেপি উপর থেকে টাকা আসে, নিচু তলায় তারা হয়তো সাইফন করে দেয়, ব্যাপারটা হয়েছে। না হলে পরে আমি কিন্তু দেখো এই যে কথাগুলো বলছি খুব মন দিয়ে শোনো, আমি কিন্তু জেনুইন কথা বলতে চাই, হয়তো দর্শকরাও এই জিনিসটা আমার সাথে ওপেন সিক্রেট, এটা এখন কিন্তু মোটামুটি সবাই এটা জানে নিচু তলায় টাকা পয়সা নিয়ে কি হয় রাজনীতি, এটা হয়। তো এই জিনিসগুলো হয়তো আমার মনে হয় অমিত শাহজি খবরটা পেয়েছে, তো যার জন্যই কি এখন রুদ্রধার বৈঠক এগুলো আসতে পারে। প্রশ্ন করবো যে এসআইআর এর ফলে, একদম স্ট্রেট প্রশ্ন, যে এসআইআর এর ফলে লাভবান আখেরে কে বেশি হবে, তৃণমূল না বিজেপি? এখন আজকে স্টেজে না, এসআইআর যতটা আমরা দেখছি মিডল ফেজে প্রায় চলেই এসেছে। এসআইআর যদি সাকসেসফুল হয় সেক্ষেত্রে বেশি লাভবান কে হবে? কেউ লাভবান নাই, কেউ লসেও নেই। এটা তো আলটিমেটলি প্রচলিত একটা বাগধারা যে মৃত ভোটকে শাসক দল যেই দলই থাকুক, আগে সিপিএমের টাইমও দেখেছি মৃত ভোটকে, আমি নিজে দেখেছি কলকাতায় আমার ওয়ার্ডগুলোতে যে মৃত ভোটকে সিপিএম ভোট করা, তো ধরো এখন তৃণমূল করায়, সেটার কত কত একটা অংশে তুমি বলো না কত আছে সেটা। না, আমরা দেখেছি যে মার্জিন যেটা আছে বিজেপির থেকে তৃণমূলের যে মার্জিন, তার থেকে ছাপিয়ে গেছে অনেক ক্ষেত্রে। বিশেষ করে কলকাতায় এক একটা জায়গায় 45,000, 74,000, যেখানে 34,000-এর মার্জিন সেখানে 74,000 বাদ গেছে, যেখানে 28,000-এর মার্জিন সেখানে 45,000 বাদ গেছে। সেই ক্ষেত্রে অনেকে ধারণা করছেন যে মার্জিনটা যা ছিল তৃণমূলে তার থেকে বেশি বাদ চলে যাবে, তৃণমূলই ক্ষতিগ্রস্ত হবে ভোটারের ক্ষেত্রে। আচ্ছা, বিজেপি যেসব জায়গায় যেতে সেসব জায়গায় তো ধরো বিজেপির ক্যাডাররা আছে শক্তিশালী, যেসব জায়গায় বিজেপি, সেখানে তো তারাও তো ফলস ভোট হয়তো কোনো মরা মানুষের করিয়েছে, তারাও তো জিতেছে, সেগুলো তো এখন থাকতেছে না। তাহলে বিজেপির কি ক্ষতি হচ্ছে না? তৃণমূলের যেমন হচ্ছে ক্ষতি, অতএব বিজেপিরও ক্ষতিটা হচ্ছে, ওটা বলে লাভ নেই। আর তুমি যদি ওই 58,000-এর মধ্যে যেটা আমি তোমায় বললাম, এটা ওভারঅল 14 তারিখ বোঝা যাবে যে হিন্দু কত বাদ গেছে, মুসলিম কত বাদ গেছে। মানে তুমি যদি যেই তর্কটা সব থেকে বেশি যে শোনা গিয়েছিল তৃণমূলের পক্ষ থেকে, বহু বিএলওরা ইলেকশন কমিশনের সামনে থেকেই যেদিন চিৎকার করেছিল, বলেছিল যে একটা বিশেষ শ্রেণীর মানুষকে ভোট বাদ করার নির্বাচন কমিশনের একটা চক্রান্ত চলতেছে। দেখো আমি তোমাকে একটা কথা বলি, আমি ভোটার এই দেশের, আমাকেই প্রমাণ করতে হবে যে আমি এই রাজ্যের ভোটার। কি করে প্রমাণ করতে হবে? আমি জানি সেসব ডকুমেন্ট। এখানে তো অন্য কোনো কিছুর ব্যাপার নয়। এই এসআইআরকে নিয়ে যদি কেউ মনে করে যে পলিটিক্স করে তারা সত্তায় আসবে, সেটা তৃণমূলে যদি মনে করে না, বিজেপিও যদি মনে করে না, এসআইআর একটা কমিশনের প্রসেস শুদ্ধিকরণের রাজ্যে। এবং হ্যাঁ, কিছু মৃত ভোটারের ভোটগুলো পড়তো, সেটাতে ধরো যারা দিত আর কি, সেটা তৃণমূলই হোক কি বিজেপি হোক, আমি সেসবের মধ্যে যাচ্ছি না। ক্ষতি তো অ্যাকচুয়ালি বোধ পক্ষেরই হবার কথা আর কি, হিসাব তাই বলে। তবে হ্যাঁ, শাসক দলের একটু বেশি ক্ষতিটাই হবে, কেননা যেহেতু শোনা গেছে, আমি কিন্তু দেখতে যাইনি, শাসক দলের এই কারণে ক্ষতিটা হবে বলছি, কারণ আমি বহু জায়গায় দেখেছি যে ভোটটা কোনো একটা নেতা ধরো মারা গেল, গিয়ে বলে দিল অফিসারকে গিয়ে যে পোলিংয়ে থাকে, হ্যাঁ দাদা ওই ভোটটা যাবে অমুক টাইমে, ভোটটা একটু করায় দিয়ে। আমি নিজে শুনেছি যে জিনিসটা, এটা আমি সিপিএমের সময়ও শুনেছি। ইভেন্ট বহু বিজেপির এলাকায় আছে, সেখানে বিজেপি নেতারাও এদেরকে বলে, আমি দেখেছি এগুলো, আমার শোনা আছে। তো যার কারণ বশত আমি আবারও বলতেছি, এই মুহূর্তে ভোটে মানে আজকের ডেটে তুমি যদি বলো ওভারঅল সারা রাজ্যে 294টার মধ্যে কি সিট হবে, আমি কোনো জ্যোতিষী নয়, বাস্তবসম্মত কথা, দক্ষিণবঙ্গ বিজেপি যতটা স্ট্রং করবে তত তাদের লাভ। উত্তরবঙ্গর ওই 54-56টা সিট নিয়ে সরকার গঠন হয় না। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে যেটা দেখা গেছে, লাস্ট ইলেকশানে তৃণমূলের ভোট কমেছে, অনেক অংশেই কমে গেছে। বহু সিটে, বরানগরের মতন সিটে মাত্র 3-4 হাজার ভোটে ওই সায়ন্তিকা নাকি জিতেছিল 8,000 ভোট, 8,000। তো এইরকম তো বহু সিট আছে। যতদূর জানা গেছে যে লাস্ট 2024 সালে যে বিধানসভা ওয়ারিস যদি দেখো, তাহলে 90টা কি 93টা সিটে বিজেপি আগানো আছে, এবং 63 না 65টা সিটে
আগানো আছে আর কি, তোমার কি বিজেপি মানে পিছানো আছে মাত্র 1 থেকে 5,000 ভোটের গতভাবে আর কি ইসে আছে। তো ওই যে 1 থেকে 5,000 ভোটের যেই সব সিটে সেগুলো জায়গায় এখন তৃণমূল কিভাবে মেকআপ দেবে যে আরো ভোট বাড়ায় আমরা জিতবো ওখান থেকে, নাকি বিজেপি ওখান থেকে স্ট্রং ক্যান্ডিডেট দাঁড় করায় সংগঠনকে জবরদস্ত করে ওটাকেই 5,000 ভোটে যেটা তৃণমূল এগিয়েছিল সেটা দেখা গেল 20,000 ভোটে বিজেপি মানে জিতাতে পারবে বা জেতার জায়গায় যাবে আর কি, নিয়ে যাবে নিজেদেরকে, সেটা বোঝা যাবে তাদের সাংগঠনিক বা তাদের এখানে এসআইআর এর কোনো ম্যাটার্স নয়, এটা হচ্ছে ওদের সংগঠনটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এদের সংগঠনটার একটা বড় মানে পরীক্ষা দুজনেরই এবারে অন্তত। কারণ তৃণমূলের পক্ষ থেকে গন্ডগোলটা কোথায়, ওদের প্রত্যেকটা জেলায় নিজেদের মধ্যে ইনফাইটিং নেতাদের মধ্যে ভয়ঙ্কর আকারে গোষ্ঠী কন্দল। আবার বিজেপির মধ্যে কি, ওরা যদি মনে করে যে হাওয়ায় কথা বলবে, এই চ্যানেল ওইটা বলেছে, অমুক চ্যানেল ওইটা বলতেছে, এই তো এটা সমীক্ষা দেখা যাচ্ছে এটা, আরে তার তরিকা গিয়ে আগে সংগঠন করুক, সংগঠন করে যদি জিততে পারে, লোকের সুবিধা অসুবিধা যদি দেখতে পারে, মোস্ট ওয়েলকাম পাবলিকের কাছে, সে যেই পার্টিরই লিডার হোক না কেন, সেটা যদি বিজেপির হয় মোস্ট ওয়েলকাম, ওটা তৃণমূল নিজেও জানে, এটা বলে কোনো অসুবিধা নেই। প্রথমে মানুষের জন্য কাজ করতে হবে, যেই দলই হোক না কেন, শেষ কথা মানুষই বলে, আমি তুমি নই। অসংখ্য ধন্যবাদ সৌম্যদীপবাবু। আমরা কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক সৌম্যদীপ নাহার সঙ্গে। রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো, একেবারে অমিত শাহ থেকে শুরু করে উত্তরবঙ্গের রাজনীতি, দক্ষিণবঙ্গের রাজনীতি, আমরা মোটামুটি বোঝার চেষ্টা করলাম যে বর্তমানে রাজনীতির কী অবস্থা রয়েছে পশ্চিমবঙ্গে। এই এপিসোড যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার। চলো, কতক্ষণ হলো বাবা।